এই যে গাড়ি আটকানো হলো, তারপর সেখানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হলো, তারপর বাইক নিয়ে বেরিয়ে যাওয়া হলো, কিন্তু কিভাবে জানা গেল যে এই সময়ে আসবেন চন্দ্রনাথ? কোথা থেকে আসবেন, কিভাবে আসবেন, কোন সময় আসবেন? এই প্রশ্নগুলো তো ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে। অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের কাছ থেকে জানবো। অমিত, শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন একেবারে পরিকল্পনা মাফিক খুন, এবং যা দেখা যাচ্ছে খালি চোখে তাতে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু এই যে কখন আসবেন, কখন যাবেন, কোন রাস্তা দিয়ে আসবেন, কখন বাড়ি ঢুকবেন, এর জন্য তো একেবারে রেকি করা প্রয়োজন। একেবারে দেখো, খুনটি যে পরিকল্পনা মাফিক হয়েছে তার কয়েকটা বিষয় ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকদের বিষয়টি ইতিমধ্যে ভাবাচ্ছে। সেক্ষেত্রে প্রথম যে বিষয়টি ভাবাচ্ছে সেটি হচ্ছে যে গাড়িটি ব্যবহার করা হয়েছে সেই গাড়িটি এই এলাকাতে কখন থেকে ছিল। সেক্ষেত্রে 3:57 বিকেল 3:57 এই দোহারিয়া থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে দোলতলা কাছে যে সাহারা ব্রিজ রয়েছে সেখানে প্রথম 4 চাকা গাড়িটিকে দেখা যায় বিকেল 3:57 এবং ঘটনা ঘটছে রাত্রি 10:30টার সময়। অর্থাৎ মাঝে যে প্রায় 6 ঘন্টা যে সময় পাওয়া যাচ্ছে, এই 6 ঘন্টা তাহলে আততায়ীরা কি অপেক্ষা করছিলেন? এটা তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছেন। আততায়ীরা সুনিশ্চিত ছিলেন বা তারা জানতেন যে রাত্রে এই সময়টা, 10টা 10:30টার সময় হয়তো চন্দ্রনাথ এই রাস্তা ধরেই তিনি ফিরে যান তার বাড়িতে। স্বাভাবিকভাবেই তাহলে এই এলাকাতেই তারা অপেক্ষা করছিলেন, এটা তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে। অন্যদিকে এসকেপ রুট বলতে ঘটনাস্থল, আমি আরও একবার ক্যামেরা পার্সনকে বলবো, এই সেই ঘটনাস্থল, যে ঘটনাস্থল থেকে দুদিক দিয়ে কিন্তু পালিয়ে যাওয়া যেতে পারে ঘটনা ঘটানোর পর। একটি ঘটনা যেখানে ঘটেছে সেখান থেকে ব্যাক সাইড অর্থাৎ পেছন দিকে যদি কেউ বেরিয়ে যাওয়ার চেষ্টা করে বাইক নিয়ে, তাহলে সে সোজা বেরিয়ে এখান থেকে 250 মিটার দূরে, 250 থেকে 300 মিটার দূরে যশোর রোডে সে বাইক নিয়ে অনায়াসে উঠে যেতে পারে। অন্যদিকে আরও একটি রুট, যে রুটটি বারবার তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে, সেটি হচ্ছে ঘটনা ঘটানোর পর এই সোজা গেলে হচ্ছে চন্দ্রনাথের ফ্ল্যাটের দিকে যাওয়ার পথে হাতের বাঁ দিকে আরো একটি গলি রয়েছে, সেই গলি দিয়ে গেলেও যশোর রোডে উঠে যায়, বা ডান দিকে যদি বেরিয়ে যাওয়া যায় ভেতর দিয়ে চলে যাওয়া যায় হচ্ছে নিউ টাউন রাজারহাটের দিকে। আর এই রুটটা ব্যবহার করা হয়ে থাকতে পারে কারণ আর একটা কারণে ভাবাচ্ছে, সেটি হচ্ছে ঘটনাস্থল থেকে 100 মিটার দূরে কিন্তু এখনো পর্যন্ত বুলেটের খোল পড়ে রয়েছে। তাহলে এই জায়গাটা তদন্তকারী আধিকারিকদের এই বিষয়টি ভাবাচ্ছে, তাহলে কি ঘটনা ঘটানোর পর অর্থাৎ চন্দ্রনাথকে খুন করার পর তারা যখন পালিয়ে যাচ্ছিলেন তখন কি তাহলে তারা কি ব্ল্যাঙ্ক ফায়ার করলেন? এই কারণে কি এখানে বুলেটের খোল পড়ে রয়েছে? এই বিষয়টি কিন্তু তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে। সেক্ষেত্রে এখান থেকে গলি থেকে এই যে রাস্তা, এই দোহারিয়ার এই রাস্তা থেকে বেরোনোর বেশ কয়েকটি রুট রয়েছে। সেক্ষেত্রে দুটো রুট যেমনটা বলছিলাম, যে সরাসরি ওঠা যেতে পারে হচ্ছে যশোর রোডে ওঠার পরে বাদিক গেলে বা মধ্যমগ্রাম মোড় থেকে টুয়ার্ডস কল্যাণী এক্সপ্রেস হয়ে চলে যাওয়া যেতে পারে নদিয়ার দিকে, বা কল্যাণী এক্সপ্রেস হয়ে বাদিক গেলে সোজা চলে যাওয়া যেতে পারে বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে ডানকুনির দিকে বা দক্ষিণেশ্বর দিকে চলে যাওয়া যেতে পারে। অন্য একটি রুট যাচ্ছে যশোর রোডে উঠে বাদিকে বেরোলে সেই রাস্তা সোজা চলে যাচ্ছে হচ্ছে এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্ট থেকেও কিন্তু বেলঘড়িয়া এক্সপ্রেস ধরা যেতে পারে। অন্যদিকে বারাসাতের দিকে গেলে বারাসাত থেকে কিন্তু খুব সহজেই আমডাঙ্গা হয়ে কৃষ্ণনগর নদিয়া এদিকে চলে যাওয়া যেতে পারে রানাঘাটের দিকে। অন্যদিকে চলে যাওয়া যেতে পারে সীমান্তবর্তী দুটি জায়গা, একটি হচ্ছে বনগাঁ বা বসিরহাট। একেবারে আমি ঠিক বলছো তুমি, এক একটা রুট যেভাবে বলছিলে তাতে পালানোর ছক আগে থেকে করে রেখেছিল, ঠিক যেভাবে কিভাবে রাস্তার মুখেই আটকে দেওয়া হবে এসইউভি গাড়িকে, সাদা গাড়ি কিভাবে আটকাবে চন্দ্রনাথের গাড়িকে, সেটাও যেরকম আততায়ীরা ভেবে রেখেছিলেন। জিয়াউলের কাছ থেকে জানতে চাইবো, জিয়াউল, একেবারে বাড়ি থেকে ফ্ল্যাট থেকে 50 মিটারের দূরত্বের মধ্যে কোথাও গিয়ে 8 ঘাট বেঁধে রাখা হয়েছিল, রেকি করা হয়েছিল, 3:57 থেকে আততায়ীরা ওয়েটও করছিলেন। একদম দেখো, তার কারণ একেবারে অর্থাৎ দোহারিয়া অর্থাৎ যশোর রোডের উপরে দোহারিয়া, সেখান থেকে মাত্র 700 মিটার দূরেই 500 মিটার দূরেই কিন্তু এই একেবারে চন্দ্রনাথ রথের সেখানে কিন্তু বাড়ি, এবং সেই বাড়ির ঠিক 50 মিটার আগেই কিন্তু তাকে সেখানে গুলি করা হয়। অর্থাৎ আততায়ীরা সেখানে বসেছিলেন এবং যে সাদা গাড়ির কালো কাচ দেওয়া গাড়ি, ফলে চন্দ্রনাথ কোথায় বসে রয়েছে সেটাও কিন্তু নিশ্চিত করেন এই আততায়ীরা। এবং অনেক আগে থেকে কিন্তু সেখানে রেকি করে সেখানে ছিলেন। তার কারণ কখন তিনি ঢুকবেন, অর্থাৎ যে 10:20 নাগাদ যিনি ঢুকলেন, এটা কিন্তু একেবারে তারা নিশ্চিত ছিলেন যে অর্থাৎ এই গাড়িতে এই সময় কিন্তু আসবেন। এবং চন্দ্রনাথ এটাও জানা যাচ্ছে যে মেদিনীপুরে বাড়ি হলেও তিনি কিন্তু মাঝে সাঝে কিন্তু এখানে আসতেন এবং সবসময় এখানে থাকতেন না। ফলে কালকে যে
তিনি এখানে আসবেন সেটাও কিন্তু দুষ্কৃতীরা আগে থেকে জানতে পেরেছিল এবং জানার পরেই তারা কিন্তু সেখানে ওত পেতে বসেছিলেন এবং তুমি যেমনটি বলছিলে প্রায় 3টের পর থেকে তারা কিন্তু এলাকায় রেকি করেছে। তার কারণ অত্যন্ত জনবহুল এলাকা এই দোহাড়িয়া এলাকা, মধ্যমগ্রাম থেকে বারাসাত, মধ্যমগ্রাম থেকে একেবারে এয়ারপোর্ট প্রায় 4 কিলোমিটার রাস্তায়, সেখানে প্রায় 100-র বেশি কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। এই ধরনের একটা হাই সিকিউর জোন এবং সবসময় জনবহুল এলাকা, সেখানেই কিন্তু আততায়ীরা বেছে নেয়। তার কারণ ওই যে দোহাড়িয়া থেকে 700 মিটারের মধ্যে তার বাড়ি এবং সেই বাড়িটা যেখানে যে জায়গাটা আততায়ীরা বসেছিল অন্ধকারের ছিল, কিছুটা হলেও সেখানে অন্ধকার, অর্থাৎ যে লাইট পোস্ট, সেই লাইট পোস্ট বেশ কয়েকটি লাইট পোস্ট কিন্তু অন্ধকার ছিল, ফলে সেই জায়গাটায় আগে থেকে কিন্তু তারা ওত পেতে বসেছিলেন এবং যে 4 চাকা গাড়ি, যখন স্করপিও গাড়ি ঢোকে এবং তার আগেই এই স্করপিও গাড়িতে সামনেই কিন্তু এই 4 চাকা গাড়িটি কিন্তু আটকে দেয় এবং তারপরে সেখান থেকে এসে এলো পাতারি প্রায় 12 থেকে 16 রাউন্ড কিন্তু গুলি চালায় এবং গুলি চালানোর পরে কিন্তু একেবারে মৃত্যু নিশ্চিত করার পরে কিন্তু তারা বাইকে করে সেখান থেকে চম্পট দেয়। এবং তোমাকে এটাও জানিয়ে রাখবো, তার কারণ তারা এই দুষ্কৃতীরা অলিগলি, মধ্যমগ্রামের অলিগলি রাস্তা কিন্তু তারা চিনতেন। তার কারণ দোহাড়িয়া থেকে যে রাস্তায় ঘটনাস্থল চন্দ্রনাথের বাড়ি, ফলে সেটা কিছুটা হলেও গলি রাস্তা, ফলে সেই গলি রাস্তা কিন্তু তারা চিনতেন এবং তারা সেই গলি রাস্তা ঘটনা ঘটানোর পরে তারা সেখান থেকে একেবারে দোহাড়িয়া, একেবারে শুধু রাস্তা চেনা, একেবারে আট ঘাট কষে আসা সেটুকুই নয়, যে গাড়ি করে তারা এসেছিল সেই গাড়ির নাম্বার প্লেট সেটা পর্যন্ত ভুয়ো। একেবারে ছক কষেই যে শুভেন্দু অধিকারীর পিএ কে খুন করা হয়েছে তা একেবারে পরতে পরতে কোথাও গিয়ে স্পষ্ট হচ্ছে। একের পর এক ঘটনা যদি সাজানো যায়, অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের কাছ থেকে জানতে চাইবো, অমিত, নাম্বার প্লেট তো ভুয়ো একদিকে, চেসিস সেটাও কি ভুয়ো, সেটাও কি টেম্পার্ড করা হয়েছিল? দেখো, নাম্বার প্লেট গাড়িতে যদি ব্যবহার করে সেটি কিন্তু ভুয়ো, কারণ যে নাম্বার প্লেট ব্যবহার করা হচ্ছে সেই নাম্বার প্লেট যদি এক্সামিন করা হয় পুলিশের তরফে, দেখা যাচ্ছে ওই নাম্বার প্লেটটির রেজিস্ট্রেশন পাওয়া যাচ্ছে হচ্ছে শিলিগুড়িতে। অন্যদিকে নাম্বার প্লেটটি ভুয়ো হিসেবে ব্যবহার করা হয়েছে। এছাড়া গাড়ির চেসিস নাম্বার কিন্তু বিকৃত করা হয়েছে, আততায়ীরা তাই করেছে। কারণ যে 4 চাকা গাড়িটি ধরা পড়েছে সেই গাড়ির আসল মালিককে বা যে গাড়িটির রেজিস্ট্রেশন কোথায় হয়েছে সেটা যদি জানা সম্ভব হয় চেসিস নম্বর ধরে, সেই চেসিস নম্বরই কিন্তু বিকৃত করে দেওয়া হয়েছে। অর্থাৎ গাড়ির ইঞ্জিনে থাকা চেসিস নাম্বারকে ঘষে দেওয়া হয়েছে, তারপরে নিকেলিং করে দেওয়া হয়েছে। অন্যদিকে গাড়ির গেটে বা 4 চাকা গাড়ি যে গেটে এবং বডিতে যে চেসিস নাম্বার ছিল সেই চেসিস নাম্বারগুলো কিন্তু একদম পুরো ঘষে ফেলা হয়েছে, যাতে গাড়িটি ধরা পড়লেও গাড়ির আসল মালিককে, গাড়িটি কোথা থেকে রেজিস্ট্রেশন, কোন আরটিওতে গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে কিছুই যাতে পুলিশ জানতে না পারেন। এই কারণেই পুরোটা পরিকল্পনা করা হয়েছে। সেই জায়গা থেকে পুলিশ বারবার যেটা বলছে বা দাবি করছে যে এই খুনের নেপথ্যে পূর্ব পরিকল্পিত খুনের ঘটনা কিন্তু আগে থেকে প্ল্যান করা হয়েছে। কখন চন্দ্রনাথ বাড়ি ফিরবেন সেই টাইমটা দীর্ঘদিন ধরে হয়তো তার উপর নজর রাখা হয়েছে, রেকি করা হয়েছে, এলাকায় বারবার গাড়ি নিয়ে ঘোরা হয়েছে, কারণ কোন রুট দিয়ে এসকেপ করা যায়, এবং পরিকল্পনার মধ্যেই পড়ছে গাড়ির চেসিস নাম্বার কিন্তু বদলে ফেলা বা বিকৃত করে দেওয়া। বেশ। আর রাতেই মধ্যমগ্রামে হাসপাতালে যান শুভেন্দু অধিকারী। আত্মসহায়ক খুনে রাজনৈতিক যোগ উড়িয়ে দিচ্ছেন না শুভেন্দু, পরিকল্পনা করে ঠান্ডা মাথায় খুনের অভিযোগ, দোষীদের রেয়াত নয়, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। পরিকল্পিত ঠান্ডা মাথায় এই খুন সংঘটিত করা হয়েছে। গত 2-3 দিন ধরে রেকি করে একটি ফলস নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এটা করা হয়েছে। তারা এটার নিষ্পত্তি করবেন। ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা নিজে এসেছিলেন, তারা বলেছেন যে তারা অতি দ্রুত চিহ্নিত করবেন এবং প্রাথমিকভাবে যা তারা পেয়েছেন এটি একটি পরিকল্পিত আইন হাতে নেবেন না, শান্তি রক্ষার বার্তা শুভেন্দু অধিকারীর। আমরা গোটা রাজ্যে বিজেপি কর্মী সমর্থকদের বা বিজেপি বিধায়ক সাংসদদেরকে যারা সহযোগিতা করেন তাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা কেউ আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই, যাতে অভয়ার মতো বিচারহীন না থাকে তার ব্যবস্থা আমরা সকলকে অনুরোধ করব। শান্তি বজায় রাখুন এবং এই পরিবারগুলোর পাশে থাকুন।